হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলের আমার সবাইয়েরই প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে টুকটাক কিছু কাজকর্ম করে এখন চলে এসেছি রান্নাবান্নাগুলো করে নিতে। তো সকালবেলাতেই কিন্তু মা এই চুনো মাছগুলো একটু বেছে দিয়ে গিয়েছিলো, তো সেটাকেই এখন আগে রান্না বসিয়ে দিচ্ছি। তো বেশ কয়েকদিন আগে একটা শর্টসে চুনো মাছ চচ্চড়ি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেখানে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য কিন্তু তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবেই হাত ঘষে চুনো মাছটা চচ্চড়ি করছি। তো বেশ কিছু মাছের মাথাও ছিল, তো দুদিন আগেকার ভাজা, তো সেটাকেও এখন এই চচ্চড়ির মধ্যে দিয়ে একসাথে চচ্চড়ি করে নেব। তো মাছ আমার খুব বেশি একটা ভালো লাগে না, কিন্তু বড় মাছ হলে বা একটু ঝাল ঝাল করে যদি ঝাল করা হয় তাহলে কিন্তু সেই জিনিসটা খেতে ভালো লাগে, না হয়তো আমাকে মাছ খেতে খুব বেশি একটা ভালো লাগে না। তো ভাতটা হয়ে যাবার পর ওদিকে মাছের ঝালটা দিয়ে এদিকে মাছের একটু ডিম এনে রেখেছিল কালকে, তো আব্বা সেটাকেই এখন একটু ভাজা করে নেব। তো মাছ খেতে ভালো লাগে না ঠিকই, তবে মাছের ডিমের এই ভাজাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো অনেকটা পরিমাণে কিন্তু মাছের ডিম ছিল, তো সেটাকেই এখন একটু ভেজে নিচ্ছি। আজকে রান্নার পাশাপাশি অনেকগুলো কাজ করব, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্যই কিন্তু আজকে সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি। আমরা যারা হাউসওয়াইফ বা বাড়িতেই টুকটাক ছোটোখাটো কাজ করে থাকি, তারা কিন্তু ওই নিজেদের সংসারের মানুষজনদের ঘরে ভালো রাখার জন্য তাদের তাদের কোনটায় ভালো থাকবে বা কিসে ভালো থাকবে সেই সব চিন্তাভাবনা করতে করতে তাদের সংসার জীবনের অর্ধেকটা লাইফ কিন্তু কেটে যায়। তো তারা কিন্তু একবারও নিজেদের চিন্তাভাবনাটা করে না। কিন্তু আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফদের চেষ্টা করা উচিত সংসারের পেছনে 100% না দিয়ে সেখানে যদি আমরা 90% দিই, আর 10% যদি আমরা নিজেদের খেয়াল রাখি বা নিজেদের শখ আহ্লাদ নিজেদের শখগুলো ওপর একটু নজর দিই, তাহলে কিন্তু খুব বেশি একটা ক্ষতি হবে না। আসলে আমি কি বলতো, বরাবরই আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি নিজে কিছু একটা করব, কারোর ওপর নির্ভরশীল হব না। কিন্তু এই ছোট থেকে ইচ্ছাটা না কখন জানি বিয়ের পর সেটা শেষ হয়ে গেছে, কারণ বাড়ির লোকের সাপোর্ট ছাড়াই বা কোনো কিছুই কিন্তু করাটাও সম্ভব হয়ে ওঠে না। তো বিয়ের পর প্রথমে তো চেষ্টা করেইছিলাম কাজের জন্য, তো তখন হয়তো প্রথম কেউ কোনো কিছুই বলেনি। তো তারপর যখন সেটা একটা ফ্রড বেরোলো যেখানে আমি কাজ করতে ঢুকেছিলাম, তো সেখান থেকে ফিরে না আর কেউ সেরকমভাবে আমাকে কোনোভাবেই সাপোর্ট করেনি। তো কাজটা ছাড়ার পর তারপরে কিন্তু আমার বেবি চলে এসেছিলো, তো আমি প্রেগনেন্ট ছিলাম। তো তারপরে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার আর কোনো জায়গায় কাজ করার মতন ক্ষমতাও ছিল না বা সেরকম করাটাও সম্ভব হয়ে ওঠেনি। তো তারপরে নেক্সট আমি কি করলাম, বাড়িতে যখন আমার ছেলে হয়ে যাওয়ার পর 3 মাস পর, তো আমি যখন আমার ছেলে হয়নি, তো ছেলে হওয়ার আগে কিন্তু লকডাউন হয়ে গিয়েছিল। তো ছেলে হয়নি যখন, তখন আমি একটা ওই সেলাই সেন্টারে অ্যাপ্লিকেশন করেছিলাম। তো ওটা সরকারি ছিল। তো সেখানে তারপরে ছেলে হয়ে যাবার পর 3 মাস পর থেকে ওখান থেকে আবার সেলাইয়ের জন্য ফোন করেছিল, তো সেলাইটা শিখবো। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি না কোনো রকম কোনো চিন্তা ভাবনাই করিনি, আমি গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমি কথাবার্তা বলি যে আমার তো এখন ছোটো বাচ্চা, আমি কি এখানে নিয়ে এসে সেলাই শিখতে পারবো? তো ওখানকার স্যার ম্যাডামেরা খুবই ভালো, তো বলেছিল যে হ্যাঁ, তুমি এখানে রেখে দিয়ে তুমি সেলাই করতে পারবে, তোমার যদি না কোনো অসুবিধা হয়। আর ছেলে তো তখন 3 মাসের, তো একদমই ছোট, হাঁটা চলা বা ওঠা বসা যে এদিক ওদিক চলে যাবে সেটারও ভয় ছিল না। আর ওখানে 3 মাসের ছেলেকে নিয়ে আমি ওখানে প্রায় 2-3 মাস মতন 3 থেকে 4 ঘন্টা বসে বসে ছেলেকে নিয়ে ওখানে সেলাইটা শিখেছিলাম। তো সেলাইটা শিখেছি, বাড়িতে মেশিন নেই, সেরকম আমার ইনকাম নেই, মেশিনটা নেই, কি করে আমি মেশিন কিনবো, তো সেটারও একটা চিন্তা। তো তখন একজনের থেকে আমি টাকা ধার নিয়ে না আমি মেশিনটা কিনেছিলাম খুব ঝোঁক করেই, যে না আমি কিছু একটা করব, হয়তো সেলাই করেই যদি আমি অনেক কিছু একটা ইনকাম করতে পারি, আমার তো হাত খরচাটা হয়ে যাবে। তো এই ভেবে না সেলাইটা আমি শিখেছিলাম।
আর সেলাই মেশিনটাও ধার করে কিন্তু কিনেছিলাম। তো তারপরে আস্তে আস্তে দেখলাম যে আমার আস্তে আস্তে সেলাইটা হচ্ছে, ঠিকঠাক করতে পারছি। তো লোকের থেকে চুড়িদার এইসব অর্ডারগুলো নিলাম। তো আস্তে আস্তে এখন কিন্তু করতে পারছি। তো এরপর আমার না তখন সেলাইটা তারপরে এখন দেখেছো পাড়াতে পাড়াতে কিন্তু অনেকগুলো অনেক সবাই সেলাই করে। তো যখন দেখলাম সেলাইটা কমে যাচ্ছে, তো সেখানে ভালো আমার ইনকাম হচ্ছে না, আমার ছেলেটাও বড় হচ্ছে। তো তো তখন চিন্তা ভাবনা এলো যে আমি যদি ব্যবসা শুরু করি। তো অনলাইন থেকেই আমি কিন্তু ফার্স্টে আমি তখন ফেসবুক করতাম। আমার তখন ফোন ছিল না, আমার মায়ের ফোন থেকেই আমি কিন্তু ফেসবুক করতাম। তো সেখান থেকেই ওই ফেসবুকের মার্কেট প্লেস থেকেই আমি কিন্তু 13খানা নাইটি অর্ডার করি। তো সেটাও কিন্তু আমি ধার করেই শুরু করেছিলাম বিজনেসটা, কারণ পুঁজি ছিল না। তো একটা কথা কি, এইসব কথাগুলোর একটাই উদ্দেশ্য হলো, যদি তুমি মনের থেকে জোর করো না, মনের থেকে যদি তুমি সব কিছু চাও, তোমার জন্য কিন্তু তুমি সবটাই করে নিতে পারবে। তো আসলে অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম, নিজের ঘটনা। তো আরও অনেক কিছু আছে, একটা ভিডিওর মধ্যে বলাটাই সম্ভব হয়ে উঠবে না, কারণ তাহলে ভিডিওর মধ্যে কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হবে না। তো অনেক কিছু কথা আছে, আস্তে আস্তে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পেলে সকালবেলা কিন্তু রান্নাবান্না করে নিয়েছিলাম। ভাত, ডাল, মাছের ঝাল করেছি, ছোটো মাছের চচ্চড়ি আর মাছের ডিম ভাজা। তো রান্নাবান্না সমস্ত কিছু করে নিয়ে আমার যে গ্যাস কাউন্টারের নিচেটা ছিল, সেখানে তো আমার যেগুলো ডেলি ইউজ থালা বাসন, মানে হাঁড়ি, প্রেশার কুকার ছিল, তারপরে মশলার কৌটো বা যে হাবিজাবি অনেক কিছু কৌটো ছিল। তো সেইগুলো না অনেকটা অগোছালো হয়েছিল। আর একটা যে খবরের কাগজ বিছানো ছিল সেটাও কিন্তু নষ্ট হয়ে গিয়েছিলো। তো আমি কিন্তু মাসে একবার করে হলেও চেষ্টা করি যে আমার রান্নাঘরটাকে একটু ডিপ ক্লিন করার। তো সব দিকটা না হলেও না আমি কিন্তু পার্ট করে, মানে ভাগ ভাগ করে পরিষ্কার করার চেষ্টা করি। কারণ অনেকগুলো কাজ করলে কি হয় বলো তো, একভাবে অনেকটা সময়ও চলে যায়। তাই আমি যদি প্রত্যেক দিন একটু একটু করে নিই, আমার কিন্তু অসুবিধা হয় না। আর এই যে রান্নাঘর পরিষ্কারের সাথে সাথে অনেকগুলো ডাব্বা কিন্তু পুরনো হয়ে গেছে বা এমনিই পড়ে আছে, কোনো কিছু নেই। তো সেগুলো না একটা বস্তার মধ্যে দিয়ে ভালো করে রেখে দিয়েছি, যদি বাই চান্স কোনো দিন কোনো কিছু দরকার পড়ে তো এখান থেকে কিন্তু আবার নেওয়া যাবে। তো আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে, জানো তো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছে তাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের রান্নাঘরটা যেহেতু নন মডিউলার বা কোনো জায়গায় সেরকম কোনো কিছুই নেই, বলতে পারো একদম একটা মধ্যবিত্ত ঘরে যেরকম একটা সিম্পল সাদামাটা রান্নাঘর হয় সেরকমই, যে কোনো রকম দামি জিনিসপত্র আছে বা সেরকম কিন্তু একদমই নাই। আমার যেটুকু আছে সেটুকু দিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ যাতে তোমাদের একটু ভালো লাগে আর আমারও দিনের শেষে যেন ভালো লাগে, যে এতদিন সারাক্ষণ মানে সকাল থেকে রাত পর্যন্ত যে এত খাটাখাটনি করার পর যখন এই গোছানো রান্নাঘর বা ঘরগুলো দেখি না, নিজের মনে একটা আলাদাই শান্তি লাগে। তো সব কিছুই এই পরিশ্রম যাতে সুন্দর দেখতে লাগে। তো ওদিকে তো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর আমি এদিকে ঘরের মধ্যে কাজ করছি। তো সত্যি কথা বলতে এই বৃষ্টি হলে আমার সেরকম একটা কাজ করতে এনার্জি পায় না, কিন্তু এখন না আস্তে আস্তে সমস্ত কিছু যেন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে বয়স বাড়ছে, ইচ্ছাগুলোও যেন জেগে উঠছে। আসলে যে মানুষটা না কাজ নিয়ে সারাক্ষণ থাকে, যেন কাজের প্রতি যার একটা নেশা হয়ে যায়, সে আর না শুয়ে বসতে থাকতে পারবে না। আমার মনে যতটা, মানে আমি নিজের থেকে এক্সপেরিমেন্ট করে দেখেছি, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে আমার এরকম বৃষ্টি হলে, আমি অনেক ভিডিওই তোমাদের সাথে বলেছি, আমার ভীষণ ল্যাদ লাগে। তো বৃষ্টি হলে আমি শুধু রান্নাটুকুটা করে নিতে পারলে যেন বাঁচি, আমার যেন আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। কিন্তু এখন জানো তো, মন থেকে বলছি না, মন থেকে যে জিনিসটা তুমি চাইবে, যে মন থেকে আমি এই জিনিসটা করব, তাহলে তুমি কিন্তু এর থেকে ভালো সাপোর্ট হয়তো আমি মনে হয় আর কোনো মানুষের থেকে তুমি পাবে। তো তোমাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো, হয়তো ছোট বড় কথা তোমাদের সাথে হয়তো বলে ফেলবো। কি বলো তো, যে তুমি নিজের মনকে যদি সাহস জোগাতে পারো না, তাহলে তোমার আর কারোর সাহসই লাগবে না, কারোর সাপোর্টই লাগবে না।
তো এই যে দেখো এত জল হয়েছে, আর আমাদের ঘরে কিন্তু রান্নাঘরে এত পরিমাণে জল ঢুকে গেছে। তো যেহেতু ফ্রিজ ট্রিজ আছে, বেশিক্ষণ জল ফল পড়ে থাকলে একটা ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে জায়গা, তার উপর ছেলে আছে স্লিপ খাবে, তো তার জন্য না ঘরটা সঙ্গে সঙ্গে কিন্তু মুছে দিচ্ছি। আর আজকে সারাদিনই একটু বৃষ্টি হচ্ছে, একটু ছাড়ছে, একটু রোদ বেরোচ্ছে, তো এইভাবেই হচ্ছিল। তো এখন এই যে নিচের ঘরে এসেছি, উপরের সব কাজ কমপ্লিট করে নিচের ঘরে চলে এসেছি। নিচের ঘরে এসে বেডশিটটা একটু চেঞ্জ করে দিলাম। জানি আজকে কাচতে পারবো না, তবুও বেডশিটটা আমি তুলে দিয়েছি, কালকেও কেচে নিতে পারবো, কারণ নোংরা বেডশিট না আমার একদমই ভালো লাগে না। তার উপর কালকে কি হয়েছে, তো ছেলে পুরো আমার আইলাইনারটা চাদরের মধ্যে ফেলে দিয়েছে, আর কালো কালো ছিটে কালকে যা হোক করে থেকে গিয়েছিলাম, আজকে আর মোটেই ভালো লাগছিল না। তাই ওটাকে তুলে দিয়ে বালিশের কভার টভার সমস্ত কিছুই চেঞ্জ করে দিয়েছি। তো অনেকটা বেলাও হয়ে গেছে, ঘরটা কাজ করে মানে ঘরটা গুছিয়ে মুছে টুছে নেব একবারে, তারপরেই চলে যাব সোজা স্নান করতে। আর স্নান করার সময় তো এত বৃষ্টি কি বলবো, তো ভিজে ভিজেই ধরতে গেলে স্নান করা হয়ে গেল। তো চলো আজকের এই ভিডিও থেকে তোমাদের সাথে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো একটু ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ তোমাদের কমেন্টগুলো সত্যি পড়লে আমার ভীষণ মন ভালো হয়ে যায়। তো দেখা হবে তোমাদের সাথে আবার কোনো নতুন একটা ভিডিওতে, নতুন অনেক গল্প নিয়ে। তো ততক্ষণ সবাই পাশে থেকো, আর চ্যানেলটা সাপোর্ট করে যেও, যাতে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আমি খুব তাড়াতাড়ি আরও ভালো ভালো নিয়ে আসতে